25 বছরেই থাকছে টিকা নেয়ার বয়সসীমা। কাল থেকে দেশ জুড়ে ভ্যাকসিন ক্যাম্পেইন। করোনায় 248 মৃত্যু, সর্বোচ্চ চট্টগ্রামে 75 জন। আক্রান্তদের 94 ভাগে ডেল্টা ধরনের। চলতি মাসে শেষ হবে পদ্মা সেতুর সবশেষ 41 নম্বর স্প্যানে রোড স্ল্যাব বসানোর কাজ। প্রথমবারের মতো পুরো সেতুর ওপর পায়ে হেঁটে তদারকি করলেন প্রকৌশলীরা। হতাশা কাটিয়ে হাসি ফুটেছে জেলেদের মুখে। সাগরে ধরা পড়ছে বড় বড় ইলিশ। কক্সবাজারে রেকর্ড দামে বিক্রি। মাওয়ার আড়তে জমজমাট বেচাকেনা। এবং ইতিহাসের সামনে বাংলাদেশ আজ তৃতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই নিশ্চিত হবে স্বপ্নিল সিরিজ জয়। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় এখনো শুরু হয়নি খেলা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। শুরুতেই করোনা প্রসঙ্গ। 18 নয় 25 বছরই থাকছে টিকা নেয়ার বয়সসীমা। কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনেকের এনআইডি না থাকায় মাঠ পর্যায়ে বিশৃঙ্খলার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কাল থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে কোভিড-19 ভ্যাকসিন ক্যাম্পেইন। 5 দিনের এই ক্যাম্পেইনে অন্তত 32 লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। ভ্যাকসিন প্রাপ্তি, সংরক্ষণ সহ নানা জটিলতার কারণে গণটিকা কার্যক্রমে বারবার সিদ্ধান্ত বদল করা হচ্ছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। খুব সাহসী তিনি। করোনা মোকাবিলায় চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রমে নাম লেখায় বাংলাদেশ। শুরুটা ভালো হলেও মাঝপথে আবার খেই হারাতে হয় টিকার মজুদ ঘাটতিতে। যদিও জুলাইয়ে আবারও গতি আসে টিকা কার্যক্রমে। 3 দফায় বয়সসীমা কমালেও এতদিনে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন 2 কোটিরও কম মানুষ। প্রত্যন্ত এলাকা আর ভাসমান বা নিম্নবিত্তদের একটি বড় অংশ রয়ে গেছে সুরক্ষার বাইরে। তাই এমন জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে বিশেষ পরিকল্পনার ঘোষণা করল সরকার। বলা হচ্ছিল, এনআইডি দেখিয়ে ইউনিয়ন পর্যায়ে 18 বছরের ঊর্ধ্বে যে কেউ করোনার টিকা নিতে পারবেন। তবে শুক্রবার নতুন সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছে 25 বছরই থাকছে বয়সসীমা। প্রশ্ন ছিল, বারবারই পরিকল্পনায় এমন পরিবর্তনের কারণ কি? 18 বছর বয়সের অনেকেরই এনআইডি নেই। এই এনআইডি ছাড়া যদি আমরা টিকার কার্যক্রম আনতে যাই, মাঠে যে বিশৃঙ্খলাটা তৈরি হবে সেইটাকে আমরা সামাল দিতে পারবো না। সেই জন্য আমরা অনেক আলোচনা করে ঠিক করেছি যে এটা 25 বছর হবে। বিশেষ এই ক্যাম্পেইন সারা দেশের সব ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় একযোগে 7ই আগস্ট একদিন হলেও 12ই আগস্টের মধ্যে সুবিধা মতো সময়ে চালানো যাবে টিকা কার্যক্রম। প্রাধান্য পাচ্ছেন 50 ঊর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। আমরা 4টা হাসপাতালের ডেটা দেখেছি, যেখানে হচ্ছে কি 85% লোক হচ্ছে তারা গ্রামের অরিজিন এবং তারা কেউ টিকা নেয়। তো আমরা সেইটার জন্য চিন্তা করে তখন আমরা চিন্তা করলাম যে না, এটাকে এইভাবে করলে পরে ভালো হয়। নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্যই এই আয়োজন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমানে যারা টিকা পাচ্ছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ হাতে রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। এটা দিয়ে আমরা আমাদের নিজেদের সক্ষমতাও যাচাই করতে চাই এবং আমরা দেখতে চাই যে আমাদের লোকেরা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে একদিনে কি পরিমাণ টিকা দিতে পারেন। সেকেন্ড ডোজ রেখে আমরা টিকাটা দেব। বিভিন্ন দেশ থেকে আরো বেশি সংখ্যক টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান মহাপরিচালক। আমি সেটার জন্য বিনীতভাবে আপনাদের কাছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনার সংক্রমণ ও মৃত্যু। সারা দেশে করোনায় প্রাণহানি 248 জনের। সর্বোচ্চ চট্টগ্রামে মারা গেছেন 75 জন। এরপরে ঢাকায় 69 জনের মৃত্যু। হাসপাতালে শয্যা না পেয়ে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। এই কান্নার শেষ কোথায় জানা নেই কারো। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলোর চত্বর। তাৎক্ষণিকভাবে আইসিইউ বেড না পাওয়ায় মুমূর্ষু রোগী নিয়ে ছোটাছুটি বাড়ছে। আমার আম্মা মৃত্যু সজ্জায়, আরেকটু অক্সিজেন। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি 75 জন মারা গেছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকটে অনেককেই মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। নিচে ফ্লোরে দিছে, এমন অবস্থা একজনের অক্সিজেন দিয়ে 2 জনকে চালাচ্ছে। খুলনা বিভাগে মারা গেছেন 36 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় 8 জন করে। আক্রান্তদের বেশিরভাগ গ্রাম থেকে আসা।
বরিশাল বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন সরবরাহের ঘাটতি সহ নানা জটিলতায় মারা যাচ্ছে মানুষ। যদি সবাই সেন্ট্রাল অক্সিজেন আওতায় আসে তাহলে হয়তো আরও ভালো বেটার চিকিৎসা পাওয়া যাবে। রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। রাজশাহী মেডিকেলে ২২টি আইসিইউ বেডের বিপরীতে প্রতিদিন গড়ে ৬০ জন রোগীকে অপেক্ষা করতে হচ্ছে। শ্বাস প্রশ্বাসের কষ্ট, গত ২ দিন থেকে জ্বর এসেছিল। ময়মনসিংহ বিভাগে ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ জন। এর মধ্যে ময়মনসিংহের ৪ জন এবং শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় মারা গেছেন ১ জন করে। প্রতিদিনই প্রায় স্বজনদের আহাজারি, কান্নার শব্দ ভেসে আসে। শয্যা নাই, বাইরে থাকতেছে। খুব ভয়াবহ একটা পরিস্থিতি। সবচেয়ে বড় সমস্যাটা হলো আইসিইউ, মুমূর্ষু রোগীদেরকে তারা সাপোর্ট দিতে পারে না। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬৯ জন, সিলেট বিভাগে ১৬ জন এবং রংপুর বিভাগে মারা গেছেন ৮ জন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। ভারত থেকে চিকিৎসা নিয়ে ফেরা রোগী এবং স্বজনদের মাধ্যমে চট্টগ্রামে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। গত এক মাসে করোনা রোগীদের ৯৪% ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন, আর ৩% ব্রিটেনের আলফা এবং ৩% চীনা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ৩০টি জিনোম সিকোয়েন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গবেষকরা। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। প্রতিদিনই আক্রান্তের হার উঠানামা করছে ১২০০ থেকে ১৫০০-র মধ্যে। মূলত ভারতের ডেল্টা ভেরিয়েন্টের কারণেই এই ঊর্ধ্বগতি বলে মনে করছেন গবেষকরা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় যৌথভাবে চলতি মাসেই করোনার ৩০টি পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করে। চট্টগ্রাম অঞ্চলের মানুষজন চেন্নাইতে চিকিৎসা করতে যায় এবং তাদের সাথে অ্যাটেন্ডেন্ট যায়। তারা কিন্তু যখন চট্টগ্রাম ফিরে এসেছে তখনই কিন্তু এই ভেরিয়েন্টটা, এই ডেল্টা ভেরিয়েন্টটা তারা সংক্রমিত হয়ে বাংলাদেশে চট্টগ্রামে এসেছে। এই ভেরিয়েন্টের এত সংক্রামিত গুণ তারা 50% বেশি সংক্রামিত করে অন্যান্য ভেরিয়েন্টের থেকে। কোরবানি ঈদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের চলাচল বেড়ে যাওয়ায় সংক্রমণের হাত ছিল সবচেয়ে বেশি। গ্রামে ছড়ালে ডেল্টা ভেরিয়েন্ট, এটা আমাদের জন্য একটা আশঙ্কাজনক খবর। কারণ হচ্ছে যে অলরেডি দেখা যায় যে আমাদের গ্রামের যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা নাই। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় ৮৭,০০০ আক্রান্ত হওয়া এবং মৃত্যু হয়েছে ১,০০০-এর বেশি মানুষের। যাতে করে এই তীব্রতা আমরা কমাতে পারি সেজন্য মাস্ক পরতে হবে, এর কোনো বিকল্প নেই, এবং যত দ্রুততার সাথে ভ্যাকসিন নিতে হবে। পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা ৩০টি নমুনার মধ্যে ১৫টি শহরের এবং ১৫টি গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। এর আগে সিবাসু করোনার ২২টি জীবন রহস্য উন্মোচন করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে পঞ্চম চালানে বাংলাদেশে আসলো আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। আনলোড করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চলমান করোনা মহামারীতে সংকট দূর করতে আরও একটি অক্সিজেন চালান আসলো ভারত থেকে। বিশেষ ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায় বৃহস্পতিবার রাত ১টায়। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় অক্সিজেন আনলোড কার্যক্রম। সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা জানান, অক্সিজেনগুলো সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। এটি ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে পৌঁছেছে, এর খালাস কার্য চলতেছে। এই অক্সিজেন খালাস করিয়ে দেশের বিভিন্ন স্থানে যাবে, বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। করোনা রোগীর চিকিৎসার স্বার্থে এগুলো ব্যবহার করা হবে। এর আগে গত ২৫ জুলাই প্রথম রেলপথে ভারত থেকে অক্সিজেন আনার পর এ নিয়ে ৫টি চালান আসলো বাংলাদেশে। এই ৫টি চালানে এখন পর্যন্ত ১,০০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। হতাশা কাটিয়ে সবার মুখে ফিরেছে হাসি। দেখা মিলেছে বড় বড় ইলিশের। তাই কক্সবাজারের এবারই প্রথম ১০০ ইলিশ সর্বোচ্চ মূল্য ১,৬৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে দারুণ খুশি জেলে থেকে শুরু করে ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর থেকে মাছ শিকার শেষে বাঁকখালী নদীতে ফিরছে একের পর এক ট্রলার। বৃষ্টি উপেক্ষা করে ট্রলারগুলো দ্রুত ভিড়ছে ঘাটে। এরপরই ট্রলারের কাছে দ্রুত ছুটে যাচ্ছেন মৎস্য ব্যবসায়ীরা। দাম নির্ধারণের পর চলছে ইলিশ নিয়ে কাড়াকাড়ি। জেলেরা বলছেন, সাগরে কোনো ছোট ইলিশ নয়, জালে সব ধরা পড়ছে বড় বড় ইলিশ। আর এখন খুশি আছি, এই বড় মাছ দেখার পর আমাদের মনটা অনেক আনন্দ হয়ে গেছে। ট্রলার মালিকরা বলছেন, ইলিশের আকার বড় হওয়ায় রেকর্ড মূল্যে তারা ইলিশ বিক্রি করছেন। প্রতি ১০০ পিস ইলিশের দাম ১ লাখ থেকে ১,২০,০০
10-20 এরকম আশা করতেছি আর কি। দামও ভালো পাচ্ছি, সে আমাদের কষ্টটা অনেক লাঘব হয়েছে। ইলিশের আকার দেখে দারুণ খুশি মৎস্য ব্যবসায়ীরা, আর চাহিদা থাকায় ভালো ব্যবসা হবে বলে আশা করছেন তারা। হিসাবে কিনি, বিক্রি করি মনে কেজি হিসাবে, আল্লাহর মাছে বড় বড় পড়তেছে। আর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশে সয়লাভ হবে, এতে রাজস্ব আদায় বাড়বে। জেলেরা যদি সাগরে পর্যাপ্ত মাছ পায় আল্লাহর রহমতে, সেক্ষেত্রে ব্যবসায়ীরাও লাভবান হবে, আমাদের সরকারি প্রতিষ্ঠানও লাভবান হবে। দুদিনে মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় 75 মেট্রিক টন মাছের সরবরাহ হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ভরা মৌসুমেও মাওয়া আড়তে ইলিশের দাম চড়া, কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 1500 টাকা পর্যন্ত। অথচ মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে নেই ইলিশ সরবরাহের কোনো কমতি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশের দেখা মিলেছে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে, কিন্তু ভরা বর্ষাতেও দাম আকাশচুম্বী। বিধি নিষেধের মধ্যেও রাজধানী সহ নানা অঞ্চলের ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় মাওয়ায়। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1500 টাকায়, আবার 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 900 থেকে 1300 টাকা পর্যন্ত। আর 450 থেকে 500 গ্রামের ইলিশের দাম 550 থেকে 700 টাকা কেজিতে। অন্য দিনের চেয়ে আজকের ইলিশের দাম অনেক বেশি। বড় ইলিশের যোগানটা একটু কম, এই জন্য দাম একটু বেশি। ইলিশের সরবরাহের কোনো কমতি না থাকলেও আড়তদারদের দাবি জাটকা সংরক্ষণ অভিযান যথাযথ না হয় এবং কারেন্ট জালের দাপটের কারণে ভরা বর্ষায় আশা অনুরূপ ইলিশ মিলছে না। এই দিন ইলিশ মাছ থেকে ভরপুর জিগায় না কেউ, মাছ বেচতে ছাড়তে পারি না, তখন আমরা মাছ পাই না ব্যস্ত নিয়ে। কারেন্ট জালটা যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশে ইলিশ মাছ থাকবোই না সামনে। 29টি আড়ত ছাড়াও মাওয়ায় খোলা মাঠে চলছে ইলিশের জমজমাট বেচাকেনা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর সড়ক পথের 40টি স্প্যানে রোড স্ল্যাব বসে গেছে, বাকি একটিতে কাজ চলছে। পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক পুরো সেতুর উপর পায়ে হেঁটে পাড়ি দেন পদ্মা, জানান নির্ধারিত সময়ের 1 মাস আগেই স্ল্যাব বসানো সম্পন্ন হবে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। আর মাত্র একটি স্প্যানে রোড স্ল্যাব বসানো বাকি। পদ্মা সেতুর 41 স্প্যানের 40টিতেই বসে গেছে রোড স্ল্যাব। 6.15 কিলোমিটার সেতুর 6 কিলোমিটারে এখন গাড়ি চলতে পারছে। মাওয়া প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির মাঝখানে 2F স্প্যানটিতে মাত্র 150 মিটার রোড স্ল্যাব বসে গেলেই স্বপ্নের পদ্মা সেতুর সড়কপথ নির্মাণ শেষ হবে। যান চলাচলের জন্য বাকি থাকবে শুধু কার্পেটিং। এরকম বড় একটা প্রজেক্ট আমাদের বাংলাদেশে, আসলে এটা আমাদের খুবই গর্বের বিষয়। এই প্রজেক্টে আমরা যারা কাজ করতেছি, কাজ করতে পেরে গর্বিত। আর আমাদের কাজ প্রায় শেষের দিকে, আর সিসিটিটা স্ল্যাব বসলেই এই স্ল্যাবের কাজ সমাপ্ত হয়ে যাবে। প্রকল্প ব্যবস্থাপক শুক্রবার প্রথমবারের মতো পায়ে হেঁটে পদ্মা সেতুর সড়কপথ পাড়ি দেন। এ সময় তিনি জানান টার্গেট ছিল সেপ্টেম্বরে, কিন্তু আগস্টেই সব স্ল্যাব বসানো সম্ভব হবে। দিন রাত 3 শিফটে কাজ করছে দেশি বিদেশি কর্মীরা। আমাদের টার্গেট ছিল 30শে সেপ্টেম্বর, আমরা যদি আগস্ট মাসে শেষ করতে পারি, 1 মাস আগে শেষ করে রোড স্ল্যাব বসানো শেষ করতে পারবো, এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক। চলতি মাসের 5 দিনেই বসে গেছে 20টি স্ল্যাব। ইতিমধ্যে গত জুনেই শেষ হয়েছে রেলের সবকটি 2959টি স্ল্যাব বসানোর কাজ। স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানে এখন রোড স্ল্যাব বসছে। 2917টির মধ্যে বসানো বাকি মাত্র 66টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রংপুরে ভুয়া এক তান্ত্রিকের অপচিকিৎসায় মানসিক ভারসাম্য হারাচ্ছে মানুষ। ভারসাম্যহীন 2 যুবকের তাণ্ডবে আতঙ্কিত মানুষজন সন্ধ্যার আগেই দরজা জানালা বন্ধ করে ঘরবন্দি থাকছেন। পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। জিন পরি আর ভূত প্রেতের ভয়ে 1 থেকে 150 পরিবার সন্ধ্যার পর ঘর ছেড়ে বের হতে পারছেন না। দরজা জানলা বন্ধ করে ঘরে লুকিয়ে থাকছে, এমন খবর জেনে ঘটনার অনুসন্ধানে জোর ইন্দ্রা এলাকায় গিয়ে জানা গেল আসল ঘটনা ভূত প্রেত নয়, বরং রফিকুল ইসলাম নামে এক তান্ত্রিকের ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র আর অপচিকিৎসায় অসুস্থ হয়ে পড়া নিয়ে আতঙ্কিত পুরো এলাকা। ঘরের মধ্যে জিন নামাইছে, এর নামার পর থেকেই বড় ছেলেটা অসুস্থ, ওর মাও অসুস্থ। পিছনে ছুটে এইটা নিয়ে সবাই আতঙ্কে আর কি। এক ধরে ওক ডাঙ্গায়, ওক লাথি মারে,
আমাকে লাথি দিয়েছে। এখানকার বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেই এসব করছে ভণ্ড কবিরাজ। মানুষের তো সবসময় ঘরে খাবার থাকে না, না দিলে ওর খুব রাগ উঠে যায়। টাকা পয়সা মানে ধাপ্পাবাজি করে চলে। কবিরাজি যে করে, কিন্তু ও ভালোটা করতে পারে না, খারাপটা করে। অনেক খুঁজে পাওয়া গেল কবিরাজ রফিকুলকে, কিন্তু অভিযোগের সদুত্তর নেই তার কাছে। একটা মিথ্যা আমি বলবো না, যেহেতু একদিন মরবো, জাস্টিফাই করেন, যারা রিটায়ার্ড পার্সন বা আশপাশের যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। ভুয়া এই কবিরাজের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ এসেছিল বলে জানান পুলিশ কর্মকর্তা। সে আবারও যদি একইভাবে মানুষকে প্রতারিত করে, আমরা আমাদের মতো করে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেব। ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বগুড়ার ধুনটে যমুনার ভাঙনে প্রায় 20 মিটার বাঁধ ধসে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরের বাসিন্দারা। উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছে ধসে পড়া অংশ দ্রুতই মেরামত করা হবে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ধুনট এলাকায় যমুনার ভাঙন প্রতিরোধে তৈরি বাঁধের শুরুর অংশ বালি এবং কংক্রিট হঠাৎ করে ধসে পড়তে শুরু করে। এরপর প্রায় 20 মিটার বাঁধ ধসে পড়ে। এ অবস্থায় নদীর তীরে বাসিন্দারা আতঙ্কিত দিন কাটাচ্ছেন। দ্রুত মেরামত না করলে ভিটেমাটি ক্ষতির আশঙ্কা তাদের। পানিদান বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের জমি জমার ক্ষতি হবে এবং সেই সাথে আমাদের গরিব মানুষ যারা আছে তারা আবাদ বসত করতে পারবো না। বাঁধটা যদি মেরামত না হয় তাহলে দেখতেছেন আমাদের এলাকা, এই গ্রামটা একবারে শেষ হয়ে যাবে। বস্তা মারতে হবে, ব্লক দিতে হবে, অনেকখানি ভেঙে গেছে। স্থানীয় সংসদ সদস্য সহ উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড ধসে পড়া অংশ পরিদর্শন করেছেন। মেরামত কাজ চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছুটা অংশ থেকে মাটি খারাপভাবে নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ মাটি স্লাইড করে নেমে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি এবং তারা স্থানটি পরিদর্শন করে জানান যে তারা খুব অল্প সময়ের মধ্যে জিও ব্যাগ এবং সিসি ব্লক সেখানে ফেলার ব্যবস্থা করবেন। 2003 সালে ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় যমুনা ভাঙন ঠেকাতে 66 কোটি টাকা ব্যয়ে 6টি বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে 3টি বাঁধ ইতিমধ্যে যমুনা বিলীন হয়ে গেছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। শরীয়তপুরের ডামুড্ডায় বসত বাড়ির ওপর দিয়ে রাস্তা নির্মাণে বিরোধিতা করায় একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। ইউপি সদস্যের যোগসাজশে বিরোধপূর্ণ জমি দখলের পায়তারা চলছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এদিকে বাঁশের বেড়া দেওয়ার কথা স্বীকার করলেও অভিযুক্তরা দায় চাপান প্রকল্প তদারকি কর্মকর্তার উপর। মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবিতে রিপোর্ট। ডামুড্ডা ইউনিয়নের উত্তর সিড্ডায় 40 দিনের কর্মসৃজনের আওতায় একটি রাস্তার কাজ করেন ইউপি সদস্য আক্তার খান। 1 লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নতুন শাখা হয়ে বাসার খানের ঘর পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু মাসুদ মাদবরের বাড়ির উঠানের ওপর দিয়ে নেয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলা হয় পরিবারটিকে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ আংশিক অবরোধ তুলে দিলেও প্রভাবশালী খান পরিবারের সদস্যরা নানাভাবে হুমকি দেন বলে অভিযোগ পরিবারটির। আমরা বাধা দিছি বলে আমাদের চাইরোদার দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখছে, এমনকি আমার স্বামীকে মারার চেষ্টাও করেছিল। মেম্বার আক্তার খান জায়গা মামলা অবস্থায় তারপরও তারা জোর করিয়া রাস্তা করছে। প্রায় 12 দিন অবরুদ্ধ রাখার পর গত বৃহস্পতিবার বাঁশের বেড়া তুলে নেন অভিযুক্ত খান পরিবারের সদস্যরা। এদিকে নির্দিষ্ট সীমানার বাইরেও কাজ হয়েছে বলে জানান নির্মাণ তদারকি কর্মকর্তা। না যারা বেড়া দিছে এই বাড়ির যারা তাদের তো বেড়া তো খুলিয়ে দিছে। আমি ছিলাম না, আমার সাথে আরো 5 জন মেম্বার আসছে। আমি কাজ দেখাতার পর কাজের বাইরেও যদি কাজ করে এটা তো আর আমরা নিষেধ করতে পারি না, তারা করে ভোটের রাজনীতি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এদিকে জমি জমার বিরোধ বিষয়ে থানা পুলিশের কিছু করার নেই বলে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন ডামুড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সময় সংবাদ, শরীয়তপুর। চামড়া বিক্রি হলেও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে লবণযুক্ত গরুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের, তবে ট্যানারি মালিকদের দাবি ভালো চামড়াগুলো ন্যায্য মূল্যেই কিনছেন তারা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট।
উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজার নাটোরে এবছর প্রায় 4 লাখ গরু এবং প্রায় 3.5 লাখ ছাগলের চামড়া আনেন দেশের 25 জেলার ব্যবসায়ীরা। 30 জুলাই থেকে ট্যানারি মালিকরা নাটোরের বাজার থেকে চামড়া কেনা শুরু করেন। ছাগলের চামড়া বিক্রি হয় 80 থেকে 100 টাকায়, তবে গরুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা লবণযুক্ত প্রতি পিস গরুর চামড়ার দাম বলছেন 400 থেকে 500 টাকা। এতে পরিবহন ও লবণ খরচ সহ প্রতি পিস চামড়ায় 100 থেকে 150 টাকা লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমরা যে হারে চামড়া নিয়ে নিচ্ছি সে হারে দাম পাচ্ছি না। কালকা থেকে এসে বসে আছি, এখনো পর্যন্ত কোনো মালের দাম পায় নাই। ট্যানারি মালিকদের দাবি বাইরের জেলার অধিকাংশ চামড়ার গুণগত মান নষ্ট হয়ে গেছে। মানভেদে ন্যায্য মূল্যেই চামড়া কিনছেন বলে জানান তারা। ভালো চামড়াটা ভালো দামে বিক্রি হচ্ছে, খারাপ চামড়া যেরকম সে খারাপ দামে বিক্রি হচ্ছে। বাইরের ডিস্ট্রিক্ট থেকে যে চামড়াগুলো আসে, চামড়াগুলো মাংস থেকে আলাদা করার সময় বেশিরভাগই নষ্ট করে ফেলায়। বিগত বছরগুলোতে বাকিতে চামড়া কেনায় ট্যানারি মালিকদের কাছে প্রায় 65 কোটি টাকা পাওনা বলে জানান জেলার ব্যবসায়ীরা। নগদ টাকায় কিনলে যেমনি ভাবে ব্যাপারীরা উপকৃত হবে, তেমনি আড়তদাররাও উপকৃত হবে। ব্যবসায়ীরা বলছেন এবছর কোরবানিতে গত বছরের চেয়ে 35 ভাগ চামড়া কম এসেছে নাটোরের চামড়ার বাজারে। সময় সংবাদ, নাটোর। করোনার দুর্যোগের মধ্যেও থেমে নেই ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতাল নারীদের কর্মজীবন। স্বাস্থ্যবিধি মেনে বাড়ির পাশেই তাঁত ঘরে পাপোশ তৈরি করছেন। পরিবারের কাজের ফাঁকে বাড়তি আয় যোগান দিতে পেরে খুশি তারা। ঋণের বোঝা টানতে হচ্ছে না এখন আর তাদের। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। একসময় ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা স্বামী সন্তানকে নিয়ে দিনমজুরের কাজ করতেন, তবে দিন বদলেছে। এখন বাড়ির পাশে বসেই তাঁতে কাজ করে সংসারে বাড়তি অর্থের যোগান দিচ্ছেন। জেলার একটি বেসরকারি সংস্থা প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার কয়েকটি গ্রামের সাঁওতাল নারীদের প্রাথমিকভাবে বাড়িতেই পাপোশ তৈরির কাজে নিয়োজিত করে। পরবর্তীতে কাপড়ের তৈরি পাপোশের চাহিদা বাড়লে পণ্য কিনতে স্থানীয় বিডি পাপোশ ও রাইসা কার্পেট হাউস নামে দুটি কোম্পানি এগিয়ে আসে। উৎপাদন বাড়াতে সংস্থা ও কোম্পানি দুটির যৌথ উদ্যোগে 2018 সালে সদরের আউলিয়াপুর, আকচা, নারগুন, মোহাম্মদপুর ও জগন্নাথপুর ইউনিয়নে মিনি কারখানা স্থাপন করে। এখন আমরা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারছি, কিছু টাকা রোজগার হচ্ছে। যখন বানাই 10টা 20টা বানাইতে পারলে টাকা আসবে। পাপোশ বানাই সংসারের সব কাজ রেখেও 150 টাকা আমি ইনকাম করি। বিভিন্ন জায়গায় এরকম কিছু ছোট ছোট প্রকল্প দিত, তাহলে আরো সুবিধা হইতো। মার্কেটজাত করা যাইতো, বাজারে ভালো প্রোডাক্ট আর উন্নত মানের প্রোডাক্ট দেওয়া যেত। কার্পেট কোম্পানিগুলো সরকারের পৃষ্ঠপোষকতা পেলে কাজের পরিধি বাড়ানো সম্ভব বলে মনে করেন প্রকল্প কর্মকর্তা। আরো সার্বিক সহযোগিতা পাই অন্যদের কাছ থেকে, তাহলে আমরা এই কাজটিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। জেলার বেসরকারি সংস্থা ইউএসটিও ও পাপোশ কোম্পানি দুটির উদ্যোগে সদরের 5 ইউনিয়ন ও রানীশঙ্কুল এবং পীরগঞ্জ উপজেলার নারীরাও পাপোশ তৈরি করছেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির কারণে এখনও মাঠে গড়ায়নি বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টি20 ম্যাচটি। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, মিম, আপনাকে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে আমি সুখবর জানাতে চাই। সেটা হচ্ছে যে বৃষ্টি কিন্তু প্রায় 25-30 মিনিট আগেই থেমে গেছে। এর আগে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ ধরে, মাঠও কিন্তু ঢাকা ছিল কভার দিয়ে। তবে গত প্রায় 20-25 মিনিট যাবত আমরা দেখছি যে মিরপুরের আকাশও অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং বৃষ্টিও হচ্ছে না, এবং মাঠ কর্মীরাও কিন্তু মাঠ প্রস্তুত করছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে মাঠে দুই দলের ক্রিকেটাররাও নেমেছেন, ওয়ার্ম আপ করছিলেন। আজকে যদি যেটা ম্যাচ অফিসিয়াল যতটুকু জানিয়েছে যে এখন পর্যন্ত টস কখন হবে সেটার কোনো সময় কিন্তু এখন পর্যন্ত জানাতে পারেননি। তবে 7:10 মধ্যে যদি খেলা শুরু হয় বা টস করা সম্ভব হয় তাহলে কিন্তু ম্যাচে মানে পূর্ণ 20 ওভারের ম্যাচ হবে। আর যদি এরপর সেটা যদি সময়টা আরও ডিলে হয় তাহলে কিন্তু কার্টেল ওভারের ম্যাচ হওয়ার কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে এখন যেরকম পরিস্থিতি আছে, এমন পরিস্থিতি যদি বজায় থাকে আমরা হয়তোবা বাংলাদেশের এই সিরিজ জয়ের ম্যাচটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে আজকের এই দিনটা, যদি বাংলাদেশ আজকের ম্যাচটা মাঠে গড়ে এবং বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়। 2 ম্যাচ আগেই কিন্তু বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। আজকের দিনটাও কিন্তু সাকিব আল হাসানের জন্য একটু বিশেষ দিন। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ থেকে ঠিক 15 বছর আগে আজকের এই দিনেই জিম্বাবুয়ের হারারেতে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। আজকে তার আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ হলো। 1.5 দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন এবং একই সঙ্গে সাকিব আল হাসান কিন্তু আজকে একটি মাইল ফলক স্পর্শ করতে পারেন। আমরা জানি গত 2 ম্যাচে উনি 2 উইকেট পেয়েছেন, আর 3 উইকেট দরকার সাকিব আল হাসানের। যদি আজকের ম্যাচটিতে উনি 3 উইকেট পান তাহলে কিন্তু তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে
টি-20 আন্তর্জাতিক টি-20তে 1000 রান এবং 100 উইকেট অর্জন করবেন এবং এটা শুধু টি-20 না, যদি 3 ফরম্যাটের ক্রিকেটের কথা বলি সেখানেও 1000 রান এবং 100 উইকেট কিন্তু কোনো ক্রিকেটারের নেই। তো বিরল এই রেকর্ড কিন্তু সাকিব আল হাসান নিজের করে নিতে পারেন যদি তিনি আজকে 3টা উইকেট পান। তবে আজকের যে কন্ডিশন আমরা দেখছি বাংলাদেশ দলে কিন্তু একটা পরিবর্তন দেখা যেতেও পারে। আমরা দেখছিলাম ওয়ার্ম আপে মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার, প্রথম 2 ম্যাচে সুযোগ পাননি, তাকে কিন্তু আমরা দেখেছিলাম আজকের ম্যাচে একটু তিনি বোলিং রান আপ নিয়ে বেশ লম্বা রান আপ নিয়ে তিনি বোলিং করছিলেন। তো যেহেতু আজকের কন্ডিশন একটু ডিফারেন্ট গত 2 দিনের তুলনায় এবং যেহেতু সাইফুদ্দিন একজন পেস বোলিং অলরাউন্ডার, তার ব্যাটিংটাও কিন্তু বাংলাদেশে খুব একটা ভালো হচ্ছে না। তার ব্যাটিং আমরা দেখেছিলাম জিম্বাবুয়েতে তিনি বেশ কিছু ইনিংসে ভালো ব্যাটিং করেছিলেন। তো সেক্ষেত্রে সাইফুদ্দিনকে দেখা যেতেও পারে, যদি সেটা হয় তাহলে হয়তো বা নাসুম আহমেদের জায়গায় সাইফুদ্দিনকে দেখা যেতে পারে, তবে সেটা টস হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো। তো মিরপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 25 বছরই থাকছে টিকা নেয়ার বয়স সীমা। কাল থেকে দেশ জুড়ে ভ্যাকসিন ক্যাম্পেইন। করোনায় 248 মৃত্যু, সর্বোচ্চ চট্টগ্রামে 75 জন, আক্রান্তদের 94 ভাগই ডেল্টা ধরনের। চলতি মাসে শেষ হবে পদ্মা সেতুর সবশেষ 41 নম্বর স্প্যানে রোড স্ল্যাব বসানোর কাজ। প্রথমবারের মতো পুরো সেতুর উপর পায়ে হেঁটে তদারকি করলেন প্রকৌশলীরা। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।